উৎসব 2025 চতুর্থ ষষ্ঠ বর্ষ দ্বিতীয় পর্যায় গ্রামে গঞ্জে নাট্যচর্চা আয়োজক কাকদ্বীপ যুব নাট্য সংঘ সহযোগিতায় বিশালাক্ষীপুর অগ্রণী সংঘ। আমাদের আজকে তৃতীয় তথা নাট্যোৎসবের শেষ দ্বিতীয় নাটক বন্দি যে জন, রচনা ও প্রয়োগ গুঞ্জন প্রসাদ গাঙ্গুলি, প্রযোজনা দেবীনগর থিয়েটার গ্রুপ। সকল দর্শক বৃন্দকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে দেবীনগর জাগরিক থিয়েটার গ্রুপ রায়গঞ্জের নিবেদন নাটক বন্দি যে জন। মঞ্চ নির্মাণ অরূপ ধর, আবহ নিয়ন্ত্রণ প্রশান্ত সরকার, আলোক প্রক্ষেপণ শুভঙ্কর দাস, নাটক আবহ আলো মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলি। শুরু হচ্ছে জাগরিক নাটক বন্দি যে জন। মাটির বুকের মাঝে বন্দি যে জন মিলিয়ে থাকে, মাটি পায় না পায় না, মাটি পায় না তাকে, মাটির বুকের মাঝে বন্দি যে জন মিলিয়ে থাকে। Happy birthday, my dear Mritika. Many, many returns of the day. What happened? What happened today? আজ আমার মুজের জন্মদিন, তা সত্ত্বেও মুজ এতটা উদাস কেন? আমার ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কেন? Oh, are you missing someone? Not only someone, but also I am missing everyone. মামুনি চলে যাওয়ার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো দাদা। সবসময় আমাকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখতে চাও। Why দাদা, why? আমি তো এখন বড় হয়েছি। Now I am got freedom. আমি তো তোমার কোনো কাজে কখনো বাধা দিই না মা। তুমি যখন যা চেয়েছো আমি আমার সাধ্যমতো তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। এখন যদি তুমি তোমার মামুনিকে ফিরে পেতে চাও, সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। I am no more child. মামুনির জন্য আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। But I know, মামুনি আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না। আর এই সত্যিটাকে মেনে নেওয়ার মতো বয়স আমার হয়েছে দাদা। তবে দাদা, আমি তোমাকে বললাম বলো, আজকে দিনটা আমি আমার বন্ধুদের সাথে একসাথে সেলিব্রেট করতে চাই। ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। আজকের দিনে আমার মুজ আমাকে একা করে রেখে চলে যাবে, পারবে? আমি তো প্রত্যেক বছরের দিনটা, শুধু দিনটা কেন, আমি তো রোজ দিনই তোমার মতো করেই বাঁচি, তোমার মতো করেই থাকি। একটা দিনও কি পারো না তুমি আমাকে আমার মতো করে থাকতে দিতে? ওকে, বলো তুমি কোথায় যাবে, আমি তোমাকে সেখানে নিয়ে যাবো। বলো তুমি কোথায় যাবে? আমি তোমার সাথে কোথাও যেতে চাইছি না দাদা, আমি একা যাব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি একা। মাটি, তুমি কিন্তু আর চার পাঁচটা ছেলেমেয়ের মতো নাও, একটু আলাদা। You are the only daughter of famous film director Mr. Mohanlal Mukherjee. এটাই কখনো কখনো এটাই আমার জীবনের সবথেকে বড় দুর্ভাগ্য বলে মনে হয়। কি বলবে? My little moose?
So kitty. ওহো ড্যাডা, আই এম নট সো। প্লিজ প্লিজ তোমার এরকম বেবি বেবি মার্কা বিহেভটা না আমি নিতে পারছি না। আইদার তুমি আমাকে যাওয়ার পারমিশন দাও और কি করবে তুমি? Come and tell me. Come on, speak out. or I will finish myself. হ্যাঁ? কি বললে তুমি? কি করবে তুমি? Only 10 years. তখন তোমার বয়স মাত্র 10 বছর। তোমার মামনি আমাদের ছেড়ে চলে যায়। তখন থেকে একাধারে আমি তোমার বাবা, একাধারে আমি তোমার মায়ের রোল প্লে করতে করতে তোমাকে এত বড় করে তুলেছি। আমার আনন্দ, ফুর্তি, শখ, আহ্লাদ সবটা আমি বিসর্জন দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। না না, আমি কখনো মনে করি না এর জন্য তুমি আমাকে মান দিচ্ছ। আমার এটা কর্তব্য ছিল, আর জাস্ট আমি সেটাই করেছি। আর যদি তোমার মামনি বেঁচে থাকতো তাহলে এই দিকটা নিয়ে আমাকে আর ভাবতেই হতো না। আমার এক এক সময় কি মনে হয় জানো রে, মামুনির মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হোয়াট? কি বলে তুমি? হ্যাঁ হ্যাঁ, হয়তো তোমার এই ধরনের পাগলামিগুলোই মামুনির ব্রেনে হ্যামার করতে করতে ব্রেনটাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিল। ডাক্তারি পরিভাষায় অবশ্য এটা ব্রেন স্ট্রোক। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার মামনিকে খুন করেছি? আমি আমি পাগল কিংবা আমি উন্মাদ? আমি তোমার মামনিকে খুন করেছি। আপনার কি পুরনো কোনো কথা মনে পড়ছে? আচ্ছা সিস্টার আপনার কি মনে হয় আমি কাউকে খুন করতে পারি? না, একেবারেই নয়। আচ্ছা আমি কি পাগল কিংবা উন্মাদ? না, কিন্তু আপনার হঠাৎ আজ এই সমস্ত কথা মনে হওয়ার কি কারণ? ও হঠাৎ নয়, জাস্ট এই মুহূর্তে আমার মাটি আমাকে বলে দেয়। আপনার বিশ্বাস না হয় আপনি মাটিকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন। আমি কাকে জিজ্ঞেস করবো বলুন তো? এ ঘরে আমি আর আপনি ছাড়া তো আর কেউ নেই। আমার মাটি তো এখানেই ছিল। কোথায় গেল আমার মাটি? মিস্টার মুখার্জি, আপনার ভুল হচ্ছে। আপনার মাটি এখানে নেই, আপনি স্বপ্ন দেখছেন। নো সিস্টার নো, আমার মাটি এখানে ছিল। আজ ওর জন্মদিন, এই দেখুন মোমবাতি আমি নিজে হাতে জ্বালিয়েছিলাম। আমি আপনাকে বলছি আমার মাটি এখানেই ছিল। মিস্টার মুখার্জি, আপনি গত 4 মাস থেকে আমাদের অবজারভেশনে আছেন। আপনার সাথে কাউকে দেখা করতে এলে তাকে আমাদের পারমিশন নিয়ে আসতে হবে। আজ আপনার মেয়ে মাটি কেন? কেউ কিন্তু আপনার সাথে দেখা করতে আসেনি। আমি আপনাদের অবজারভেশনে কেন? কারণ আপনি তো অসুস্থ। অসুস্থ? কি হয়েছে আমার? ও মনে পড়েছে, আমার ব্রেনটা না মাঝে মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায়, তাই না সিস্টার? বাদ দিন ওসব কথা। শুনুন না, সেদিন আপনার একটা ছবি দেখলাম, ওই স্বপ্নবাদ। কিছু মনে করবেন না, আমার কিন্তু ছবিটা একদম ভালো লাগে। সরি সিস্টার, স্বপ্নবাজ আমার তৈরি করা একটা বাংলা মুভি, কোনো ছবি নয়। না না, আসলে আমাদেরই ভুল। আসলে আমরা ওই বাংলা ছবি, বাংলা বই বলতে বলতে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি। অদভ্যাস, যত তাড়াতাড়ি ত্যাগ করা যায় ততই মঙ্গল। আর আপনার এটা বুঝি সুঅভ্যাস? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাও আমরা ধূমপান করি। যদি স্বাস্থ্যকর হতো। ভাইলা হয়ে স্বপ্নবাজ আপনার ভালো লাগলো না কেন? ও প্রসঙ্গ এড়াতে চাইছেন? নো, মেলাতে চাইছি, মেলাতে। দেখুন, আপনার গল্পটার মধ্যে একটা দারুণ চমক আছে। হুম। স্টোরিটেলিংটা যথেষ্ট সুন্দর, কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আমার আপত্তি আছে। যেমন? দেখুন, একটা মেয়ে তার বাবার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, এই বিষয়টা কিন্তু ঠিক নয়। ইউ ডোন্ট মাইন্ড? এডিপাস কমপ্লেক্সের উল্টো পিঠ, ইলেকট্রা কমপ্লেক্স। আপনি নিশ্চয়ই সোফোক্লেসকে নোংরা বলতে পারেন না। না, তা নয়, কিন্তু তাই বলে অ্যাজ এ হিউম্যান বিং আমরা কি যা খুশি তাই দেখাতে পারি? এই সমাজের কাছে কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? অবশ্যই দায়বদ্ধতা আছে। আমি আমার ফিল্মে এমন কিছু দেখাই না যা দেখে আপনি অন্তত বলতে পারেন যে সমাজের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই। মিস্টার মুখার্জি, আপনি কিন্তু আপনার এক ফিল্মে দেখিয়েছেন, আপনার নায়িকা সাইনি যখন জানতে পারে যে দ্য গ্রেট হিরো শামীম তার বাবা, তখন কিন্তু সে লজ্জায় ঘৃণায় আত্মহননের পথ বেছে নেয়। কেন? কারণ ছোট থেকে সে বড় হয়েছে দুঃখ, দারিদ্র্য, লাঞ্ছনা সহ্য করতে করতে একটা অরফ্যান হয়। স্বপ্ন দেখতো ফিল্মের নায়িকা হওয়ার, ভালো নাচতে পারতো জানেন, তাই ইন্ডাস্ট্রিতে ব্যাকআপ ড্যান্সার হিসেবে কাজের সুযোগটা সে খুব সহজেই পেয়ে যায়। আর শামীম যে তার বায়োলজিক্যাল ফাদার, সে সেটা জানতো না। আর যখন জানতে পারে তখন জল অনেক দূর গড়িয়ে গেছে, তাই মৃত্যু ছাড়া তার কোনো পথ ছিল না। কিন্তু তা কেন? সালি তো নায়িকাও হতে পারতো। সে তো হিরোইন হয়ে এই শামীমের মতন বন্যা পশুদের মুখোশ খুলে দিয়ে একেবারে গর্জে উঠতে পারতো। নায়িকা হওয়া তো সহজ নয় সিস্টার,
তার জন্য ক্রমিক চাই, ক্রমিক, স্পেশাল ক্রমিক চাই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যত্ন নিতে যত টাকা লাগে, সাইলি কি তা খরচ করতে পারতো? বাজারে ফিল্ম দেখে দেখে না আমাদের চোখগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখুন, আমরাও সব বানাই না, আমরা মানুষকে প্রবল সত্যিটার মুখোমুখি দাঁড় করাতে পছন্দ করি। কিন্তু যে সত্যিগুলো জঘন্য নোংরা তাদেরকে সকলের সামনে না নিয়ে আসাটাই ভালো নাকি? আপনি কি একজন সিস্টার নাকি চলচ্চিত্র সমালোচক, কোনটা? না না, মানে জীবিকা এবং পেশার তাগিদে অবশ্যই আমি একজন নার্স, কিন্তু আমি আপনার ফিল্মের একজন বড় দর্শক, মানে বলতে পারেন আমি আপনার একজন ফ্যান আর কি। আচ্ছা যাকে বাদ দিন, আপনার যখন এই বিষয়টা নিয়ে আপত্তি আছে আমি আর কথা বাড়াচ্ছি না। আর্টের ক্ষেত্রে পারফেক্ট বলে কিছু হয় না সিস্টার। সিনগুলো যখন শুট করি তখন খুব আনন্দ পাই, কিন্তু এডিটে বসে সেই সিনগুলোকে যখন আবার দেখি তখন ততটাই কষ্ট পাই। কেন? কারণ নেগেটিভগুলো যতই ডেভেলপ হয় ততই মনে হয় ভুল, সবটাই ভুল হয়ে গেছে। না না, তা কেন? আপনার ফিল্ম দেখে তো দর্শকেরা করে ধন্য ধন্য করে, এমনকি আপনারা ক্রিটিক না না না, বোঝে না, বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, শুধু বোঝার ভান করে। একজন সত্যিকারের স্রষ্টাই বোঝে তার সৃষ্টির আসল গলতটা ঠিক কোথায়। আচ্ছা মিস্টার মুখার্জি, মানে আমি শুনেছি যে আপনার মেয়ে মৃত্তিকা সে নাকি আপনাকে ভীষণ ভালোবাসে। অফকোর্স, একজন মেয়ে তার বাবাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে আপনি বলুন? হ্যাঁ, সেটা তো অবশ্য ঠিকই। একজন মেয়ে তার বাবার প্রতি এবং বাবা তার মেয়ের প্রতি একটু বেশি দুর্বল হয় ডিউ টু অপোজিট সেক্স। আপনি ঠিক কি বলতে চাইছেন? না মানে দেখুন, এটাই তো কোয়াইট ন্যাচারাল। এই আমার বাড়িতে আমার একমাত্র ছেলে বাবু, ওর সমস্ত অভিযোগ সব আবদার সব আমার কাছে, সেম থিওরি আর কি। হ্যাঁ, আমার স্ত্রী ঋত্বিকার বড় ছেলের শখ ছিল জানেন, শুধুমাত্র আমার জন্যই। আপনার জন্য মানে? না মানে ওই ছেলে হবে না মেয়ে হবে সেটা তো আমাদের হাতে থাকে না। আমার মেয়ে ছোট থেকে ভীষণ ভালোবাসে আমাকে, তার কারণ খুব ছোট বয়সে ও তার মাকে হারিয়েছে। ওর যখন ওই 10-11 বছর বয়স, তখন ঋত্বিকা আমাদের ছেড়ে চলে যায়। আচ্ছা কি হয়েছিল আপনার স্ত্রী? স্ট্রোক, ব্রেন স্ট্রোক। জানেন সিস্টার, কোনো সময় দেয়নি। আমি কিছু বুঝে ওঠার আগেই ঋত্বিকা আমাদের ছেড়ে চলে যায়। আচ্ছা বলছি, আমি এক জায়গায় পড়েছি যে আপনার কাজের সবচেয়ে বড় সমালোচক নাকি আপনার এই মেয়ে। Oh yes, yes, that's right. আপনি একদম ঠিক শুনেছেন। বলছি, মৃত্তিকা কি সত্যি আপনার অ্যাডপ্ট করা সন্তান? What? কে বলেছে? কে বলেছে মৃত্তিকা আমার? আমার মাটি সম্পূর্ণ আমার। মিস্টার মুখার্জি, আমি কিন্তু জাস্ট একটা ম্যাগাজিনে পড়েছিলাম। ওদের আর কাজ কি? ভুলভাল কিছু কথা আছে বিক্রি করাটাই ওদের একমাত্র উদ্দেশ্য। না মানে ওখানে কিন্তু এটাও লেখা ছিল যে আপনি নাকি আপনার মেয়েকে হিরোইন বানাতে চান। আপনি দেখেছেন আমার মেয়েকে? না না না, শি ইজ বর্ন হিরোইন। ওর ফেসটা না ভীষণ রকমের ফটোজেনিক। ও স্ক্রিনে আসলেই সব কেমন ব্রাইট হয়ে যায়, উদ্ভাসিত হয়ে। ওর কিছু ভিডিও ক্লিপিংস রয়েছে যেগুলো দেখলে আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে আমি এক বর্ণ মিথ্যে বলছি না। বাই দ্য ওয়ে, আপনি বলছিলেন আপনি আমার মেয়েকে দেখেনি, তাই না? না, না, না। ওকে ওকে, জাস্ট মিনিট, আমি এক্ষুনি দেখাচ্ছি। ওর একটা ভিডিও ক্লিপিংস রয়েছে, ডান্স কম্পোজিশন। ঠিক আছে, ব্যস্ত হবেন না, আমি দেখে নেব। বসুন না, বসুন, প্রয়োজনে সেটা টেনে বসুন। আচ্ছা আমি নিজে হাতে শুট করেছি, উইদাউট অফ এনি মেকআপ, একদম ঘরোয়া পোশাকে। দেখুন দেখুন কি বিউটিফুল লাগছে। পেয়ে গেছি, পেয়ে গেছি।
সিস্টার কেমন দেখলেন সিস্টার? স্যার এখন তো ওনার ফিজিক্যাল কন্ডিশন কোয়াইট নর্মাল, প্রেশার, ব্রিদিং, হার্ট রেট এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এবার তাহলে একটা অন্যরকম ট্রিটমেন্টের কথা ভাবা যেতে পারে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট শক থেরাপি? শক থেরাপি? স্যার আমার কিন্তু মনে হয় না তাতে সেরকম কোনো কিছু লাভ হবে। মানে মিস্টার মুখার্জি তো তার মেয়েকে নিয়ে এখন একটা ভীষণ রকমের ট্রমার মধ্যে আছেন। উনি এখনো প্রতিদিন একটা মোমবাতি জ্বালিয়ে মেয়ের জন্মদিন পালন করেন। উনি বিশ্বাস করেন ওনার মেয়ে মৃত্তিকা, প্রতিদিন নাকি ওনার কাছে আসেন, উনি তার সাথে গল্প করেন। দেখুন সিস্টার, এই যাবৎ এ ধরনের প্রচুর কেস আপনি হ্যান্ডেল করেছেন। বহু মানসিকভাবে অসুস্থ মানুষকে সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছে। বাট হোয়াট অ্যাবাউট মিস্টার মুখার্জি? আই মিন মিস্টার মুখার্জি সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি বলে? স্যার দেখুন, আমি তো একজন সামান্য নার্স, মানে আমার অভিজ্ঞতার উপর নির্ভর করে তো চিকিৎসা শাস্ত্র চলবে না। আমি জানি আপনি মিস্টার মুখার্জির ছবির একজন বড় ফ্যান। ইনফ্যাক্ট ওনার প্রায় অধিকাংশ ছবি আপনার দেখা। আর ঠিক সেই কারণেই এই কাজের দায়িত্বটা আমি আপনাকে দিয়েছি, অ্যান্ড আই থিঙ্ক আই অ্যাম অ্যাবসলিউটলি রাইট। নো স্যার, নো স্যার, আমি কিন্তু মিস্টার মুখার্জির ছবির নয়, আমি মিস্টার মুখার্জির তৈরি করা ফিল্মের একজন বড় দর্শক। ছবি নয়, ফিল্ম বলতে হবে। ওকে ওকে, নাও টেল অ্যাবাউট মিস্টার মুখার্জি। স্যার দেখুন, মিস্টার মুখার্জির সাথে কথা বলে আমার যা মনে হয়েছে যে উনি ওনার মেয়েকে নিয়ে ভীষণ রকমের প্যাশনেট এবং ইমোশনাল। এক্স্যাক্টলি। ওনার সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা একদিকে যেমন এই মেয়েকে কেন্দ্র করে, আবার ওনার সমস্ত আশা, সমস্ত স্বপ্ন এই মেয়েকেই কেন্দ্র করে। কিন্তু স্যার ওনার ফিল্মের ক্ষেত্রে বর্তমান জেনারেশনের প্রতি ওনার ভিউজটা ভীষণই রকম নেগেটিভ স্যার। ইউ মিন ডুয়েল পার্সোনালিটি? না, তা ঠিক নয়। আসলে ওনার মনে একটা বদ্ধ ধারণা যে এখনকার ছেলেমেয়েরা নাকি দিকভ্রান্ত, এরা নাকি কোনো কিছুতে ডিপলি ইনভলভ হতে পারে না, কোনো কাজ একাগ্রভাবে করতে পারে না, এরা ওই শুধুমাত্র ভেসে ভেসেই বেড়ায়। ঠিক সেই কারণেই উনি ওনার চিন্তন এবং মনন ওনার মেয়ের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করতে থাকেন, যা তার মেয়ের কাছে বাড়াবাড়ি বলে মনে হয়। আর এখান থেকে বাবা এবং মেয়ের মধ্যে একটা ব্যবধান, একটা গ্যাপ তৈরি হয়। Am I right? রাইট স্যার। আর এটাই প্রধান কারণ বাবা এবং মেয়ের সম্পর্কে চিন্তা। অ্যাকচুয়ালি আমরা বাবা মায়েরা মনে করি যে আমাদের সন্তানরা আমাদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে, কিন্তু আমাদের সন্তানরা যখন বড় হয়, যখন তাদের চোখ ফুটে, তখন তারা তাদের নতুন চোখ দিয়ে এই পৃথিবীটাকে নতুন করে দেখতে চেষ্টা করে। আর এই নতুন আর পুরনোর মাঝখানে যে গ্যাপ, আই থিঙ্ক দ্যাট ইজ কল্ড জেনারেশন গ্যাপ। Am I right? রাইট স্যার। আচ্ছা স্যার, আমরা বাবা মায়েরা এবং আমাদের সন্তানেরা যদি নিজেদের দৃষ্টিভঙ্গির একটু কম্প্রোমাইজ করি, তাহলে কি গ্যাপটা ফিল আপ করা যায় না? কম্প্রোমাইজ? লাইফ ইজ নাথিং বাট এ কম্প্রোমাইজ সিস্টার। যারা সেটা করতে পারে তারা বাঁচে, আর যারা পারে না তাদের ঠিকানা হয় আইদার পাগলা গারদ অর ডেথ। কিন্তু স্যার মিস্টার মুখার্জি কিন্তু সত্যি ওনার মেয়েকে নিয়ে ভীষণ রকমের প্যাশনেট। সিস্টার, ধরুন যদি মিস্টার মুখার্জির কাছ থেকে ওনার মেয়ের সব রকম অস্তিত্বকে বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে উনি ঠিক কি করতে পারেন বলে আপনার মনে হয় সিস্টার? স্যার উনি ভীষণ রকমের ভায়োলেন্ট হয়ে উঠতে পারেন। এক্স্যাক্ট, ঠিক ওটাই। হ্যাঁ হ্যাঁ, মিস্টার মুখার্জির কাছ থেকে ওনার মেয়ের যত ছবি, ভিডিও ক্লিপিংস, যা কিছু আছে সব কিছু করি। কিন্তু স্যার তাতে যদি হিতের বিপরীত হয়ে যায়, উনি যদি সিস্টার, আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করি যেটা সবসময় যুক্তি, বিজ্ঞান এসব মেনে চলে না। মানুষের মনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। আমরা শুধু গাঢ় অন্ধকারের মধ্যে আলো খুঁজে বেড়াই। মিস্টার মুখার্জির রোগের কারণ যেমন ওনার মেয়ে, ঠিক তেমনি ওষুধও না। কিন্তু স্যার এই মুহূর্তে মেয়েটার ওইটুকু স্মৃতি। ডোন্ট বি ইমোশনাল সিস্টার। শুনুন, অসুস্থ অসহায় মানুষকে সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। Am I? রাইট স্যার। Exactly.
প্রদীপ শিখা সম কাপি। হ্যাপি বার্থডে মাই ডিয়ার মৃত্তিকা, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। বাসি মুখে কেউ হ্যাপি বার্থডে করে না দাদা। সারা রাত মুখ বুজে লিখেছো নিশ্চয়ই, এখনো মুখ হাত ধোনি। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট রেডি। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে। কি ব্যাপার, কি দেখছো অমন করে আমার দিকে? দাদা জানিস তো, তোকে দেখতে না একদম তোর মামুনির মতো লাগছিল না? তোর মামুনি না ধূপকাঠি জেলে সকাল সন্ধ্যা ফর্ময় একেবারে সুগন্ধে ভরিয়ে দিত। কিন্তু তোমার মুখ থেকে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। সারা রাত ড্রিঙ্ক করেছো আর লিখেছো, তাই না? সরি মা, আর হবে না। দেখ দেখ। তুমি ফিল্ম মেকার না হয় মেগা সিরিয়াল মেকার হলে বেশি ভালো হতো। কেন রে? কেন আবার 365 দিনের মধ্যে 365 দিন সেম ডায়লগ রিপিট করছো? তুই পারলি মা আমাকে এভাবে বলতে? বারে, তুমি করতে পারো তাতে দোষ নেই, আর আমি বললেই দোষ। তাই বলে তুই আমাকে মুখের উপরে এভাবে বলবি? দাদা দাদা, এবার কিন্তু তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো বলে দিও। ইমোশনালি ব্ল্যাকমেল? এই শোন না শোন না শোন না। কি হলো, অনেক কাজ আছে আমার। ও শোন না, বিষয়টা অনেক দিন থেকে না আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তার সারা রাত চোখে খপাত করে ধরে একবারে নোট ডাউন করে ফেললাম। বলা যায় না যদি ফুরুত করে উড়ে যায়, হ্যাঁ আমার মেয়ের ফিউচার বলে কথা। আমার ফুচি ইয়েস ফিউচার, কারণ আমার কামিং ফিল্মের হিরোইন আমার মৃত্তিকা। দেন আই এম সরি। সরি? অ্যাক্টিং করতে আমার ভালো লাগে না। কি বলছিস শোন? তাছাড়া হিরোইন হয়ে একটা বদ্ধ জীবনে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় দাদা। বদ্ধ জীবন? আরে উল্টো দিকটা দেখ, কত ফ্যান, কত ভিড়, কত প্রশংসা, কত হাততালি। কত সিটি, কত কটু মন্তব্য, কত একাকিত্ব, কত নির্জনতা। আমি হাঁপিয়ে উঠবো দাদা। বে প্র্যাকটিক্যাল মাটি, বে প্র্যাকটিক্যাল। শোনো, আমি তোমার বাবা, আমাকে এই পজিশনে আসতে যতটা স্ট্রাগল করতে হয়েছিল তার 50% যদি তোমাকে করতে হতো তুমি হারিয়ে যেতে। ইউ জাস্ট ওয়াশ আউট। দাদা দাদা, আমি মানছি তুমি স্ট্রাগল করেছো, কারণ তোমার জীবনে অবজেক্ট ছিল তুমি একজন ফিল্ম ডাইরেক্টর হবে। সো হোয়াট? না, আমি একবারও বলছি না যে তোমার জীবনটা স্মুথ সিলিং ছিল। প্রচুর প্রচুর স্ট্রাগল ছিল তোমার লাইফে। বাট দাদা, তুমি স্ট্রাগল করেছো ফর ইওর অবজেক্ট, ফর ইওর ড্রিম। হিরোইন হওয়াটা তো আমার জীবনের অবজেক্ট নয়। আই ওয়ান্ট টু বি আ ডান্সার, ডান্সার? আ ভেরি গুড ডান্সার। তুমি ডান্সার হতে চাও? ও বিসিটেড, অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা, তুমি এমন একজন কথাকলি ড্যান্সারের নাম বলতে পারবে দেখে বাচ্চা থেকে পুরো সবাই একটাকে চেনে? বাংলা, কুচিপুড়ি, মণিপুরি, ভারতনাট্যম, এনি ড্যান্সার পারবে না। হেমা মালিনী, শ্রীদেবী থেকে শুরু করে বাংলা ঋতুপর্ণা, দেবশ্রী রায়, এর প্রত্যেকে একটাকে চেনে অ্যাজ এ গুড ড্যান্সার বিকজ দে আর গুড অ্যাক্ট্রেস। তারা কিন্তু সবাই ভালো অভিনেত্রী। আজ পর্যন্ত তুমি আমাকে যা যা বলেছো আমি তাই তাই করেছি। Yes, যেভাবে বলেছো সেভাবেই চলার চেষ্টা করেছি। exactly. স্কুল কলেজে কোনো বন্ধুরা আমার সাথে ভালোভাবে মেশে না, ভাবে আমি নাকি অহংকারী। তোমার মেয়ে বলে দেবাকে নাকি মাটিতে আমার পায়ে পড়ে না। কিন্তু দাদা দাদা, এটা তো সত্যি নয়। তুমি তুমি যাওনি বলে আমি ওদের সাথে মিশিনি, ওদের কোনোদিন বাড়িতে পর্যন্ত দেখিনি। সেই তুমি ছোট্টবেলা থেকে আমাকে একটাই কথা শিখে এসেছো, ইউ আর ডিফারেন্ট দ্যান আদার্স। মানছি মানছি দাদা, তুমি আমাকে সব দিয়েছো। বেশিরভাগ সময় আমি চাইবার আগেই আমাকে এনে দিয়েছো। তবু কেন যেন আমার মনে হয় আমি এই সোনার খাঁচায় বন্দি হওয়া একটা কথা বলা পাখি মাত্র। বেশ, এখন থেকে তোমার যেখানে যেতে ইচ্ছে করবে, যা করতে ইচ্ছে করবে তুমি করবে, আমি আর কোনো বাধা দেবো না। ও দাদা দাদা, তুমি কি রাগ করলে? না, কেন? আচ্ছা, তুমি আমাকে তোমার নতুন মুভিটার গল্পটা বলবে না? কি হলো বলো না। ও কি লাভ তাতে? তুমি তো অভিনয়ই করবে না। বাদে, অভিনয় না করলে বুঝি তোমার গল্পটাও শোনা যাবে না? আমি ওই মুভিটা নিয়ে কাজ করবো না মানে, কেন? কারণ ওটা আমার একটা ড্রিম প্রজেক্ট, আর এর মূল চরিত্রটা আমি তোমাকে দেখে নিয়েছিলাম। তুমি যখন রাজি নাও তখন গল্পটা আমি ডাস্টবিনে ছুড়ে দিলাম। ওকে, ঠিক আছে। তোমার এই গল্পটা শুনে যদি আমার ভালো লাগে তাহলে আমি আমার ডিসিশন চেঞ্জ করলেও করতে পারি। মাটি, ইন্ডাস্ট্রির কোনো ছেলে মেয়ে আজ পর্যন্ত আমার মুখের উপর কিন্তু এভাবে বলার সাহস দেখায়। আই অ্যাম ডিফারেন্ট দ্যান আদার্স, তুমি তো বলো। ও রিয়েলি? দেন আই লাইক ইট, দেন আই লাইক ইট।
আমি জানি আমার মুজ সবার থেকে আলাদা। Yes, just like মাই লিটল বেবি টু গোইং, কাম অন গল্পটা আমি তোমাকে সংক্ষেপে বলে রাখছি। এই বেশি অল্প সময় লাগবে তো, বেশি সময় লাগবে না। প্লিজ আগে ওয়াশরুম দেন ইওর গল্প, ওকে? তোমারও দেবালয়ে কি সুখ কি জানি। আমার মেয়েটা কত বড় হয়ে গেল, আমার উপর গার্জিয়ানগিরি করছে। I like it. I really like it. কি ব্যাপার মিস্টার মুখার্জি, একা একা হাসছেন যে? ও সিস্টার জানেন তো আমার মেয়েটা না অনেক বড় হয়ে গেছে, আমার উপর গার্জিয়ানগিরি করছে, আমাকে বকাঝকা করছে। কোথায় কি? ঠিকই তো করেছে। এত বেলা হয়ে গেল, আপনি এখনো ফ্রেশ হননি, মুখ ধোননি, তো বকবে না তো কি করবে? আসলে ওই ব্রাশ করতে একটু দেরি হয়ে গেছে, তাছাড়া ওই নতুন গল্পের লাইন আপটা ঠিক করতে একটু দেরি হয়ে গেছে। আপনার নতুন গল্প মানে? ও সরি, নতুন মুভির গল্পটার কথা বলছিলাম। ও আপনি নতুন মুভি বানাচ্ছেন? আচ্ছা, আর কতকাল শুয়ে বসে থাকবো বলুন, আপনারা কাজে তো আমাকে ইনভলভ হতেই হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। তা আপনার এই নতুন মুভির হিরো হিরোইন কে? না, হিরো এখনো ভাবিনি, তবে হিরোইন আমার মেয়ে মৃত্তিকা, আমার মাটি। আচ্ছা মিস্টার মুখার্জি, বলছি ও তো মাটি নামটা বেশি সুন্দর, ওকে অযথা কেন মৃত্তিকা করার কি মানে আছে? কি হচ্ছে, আমার গুরুদেব বলেছিলেন বুঝলেন, ওই মেয়েদের নাম সাধারণত ওই 3 অক্ষরের না হলে নাকি হিট করে না। তাহলে আপনার মেয়ে অভিনয় করবে? হ্যাঁ, না ছাড়া তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। না, আপনি তো একদিন বলেছিলেন ওনাকে হিরোইন হতে চায় না, ওনাকে ডান্সার হতে চায়। ও ছেলে মানুষ, ওর বয়স কতটুকু বলেন তো? তাছাড়া আবেগ আর বাস্তব সম্পূর্ণ দুটো আলাদা। আরে সারা জীবন ডান্স করে জীবনে কত টাকা উপার্জন করতে পারবো আপনি বলুন? না, এটা কিন্তু আপনি একদম ঠিক বলছেন না। আপনি কিন্তু জোর করে আপনার ইচ্ছেটাকে ওর উপরে চাপিয়ে দিতে পারবেন না। আপনার ওর নিজস্ব চিন্তা ভাবনার একটা দাম আপনাকে দিতে হবে। আমি কোনো বেশি জোর করে ওর উপর চাপিয়ে দেই না সিস্টেম। আমি প্রথমে গল্পটা বলবো, আর এরকম একটা গোপনীয় চরিত্র করতে ও ঠিক রাজি হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক বলেছেন। আপনার এই গল্পটা শুনতে কিন্তু আমারও খুব লোভ হচ্ছে। বলবো সিস্টার, বলবো আপনাকে বলবো, তবে সবার আগে আমার ওই হিরোইনকে, তারপর আপনাকে। তাহলে আপনার মেয়ে অভিনয় করবে? হ্যাঁ, করতে ওকে হবেই। তাহলে ভালো। যাকে আপনি তো আবার বসে পড়লেন, ফ্রেশ হতে গেলেন না। এরপরে যদি আপনার মুড এসে আপনাকে বকাবকি করে, তখন কিন্তু আমাকে বলতে আসবেন না। আপনি এটাও জানেন আমি আদর করে আমার মেয়েকে মোজ বলে ডাকি। হ্যাঁ, মোজ যেমন এক ধরনের চকলেট হয়, তেমনি ওই হরিণ প্রজাতির নরম স্বভাবের প্রাণী হয়। আচ্ছা, এটা তো সচরাচর কেউ জানে না, তো আপনি জানলেন কি করে? বললাম যে আমি আপনার একজন ফ্যান, ও। আর ফ্যানেরা সব জানে। আপনি আবার বসে পড়লেন চান ফ্রেশ হতে? সরি, আমি একদম ভুলে গেছিলাম। ওকে, যান। জাস্ট এ মিনিট। ও মিস্টার মুখার্জি, আমার কিন্তু এখন ডে অফ। আমি আবার সন্ধ্যাবেলা আসবো, তখন যেন আপনার নামে কোনো রকম কমপ্লেন আমি না শুনি। ওকে সিস্টার। ওষুধটা পর্যন্ত খাননি? নিন ওষুধটা খুলে নিন। আমার বাটি কোথায়? আমি বুঝতে পারছি আমার বাটিকে আমার থেকে দূরত্বে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ওর অশ্লীল ছবি ল্যাপটপের মধ্যে সমস্ত ভিডিও ক্লিপিং শুরু রাখা ছিল। কিছুই খুঁজে পাচ্ছি না। কেন কিছু খুঁজে পাচ্ছি না আমি? ওগুলো বাড়িতেই আছে, ঠিক খুঁজে পাওয়া যাবে। আমি দেখছি, আপনি ওষুধটাকে নিন। আমি আমার জীবন খুঁজে পাচ্ছি না। উনি আমাকে ওষুধ দেখাচ্ছে। মিস্টার মুখার্জি, ওগুলো তো পাখা গজায় না যে উড়ে চলে যাবে, বাড়িতেই আছে, ঠিক পাওয়া যাবে। আপনি ওকে ওষুধটা নিন না। এবার আমি পরিষ্কার বুঝতে পারছি আমার মাঝিকে আলাদা করার চক্রান্ত চলছে। আপনি জানেন ওগুলো কোথায়? হ্যাঁ, বলুন ওগুলো কোথায় বলুন। মিস্টার মুখার্জি, আপনার কি আমাকে চোর বলে মনে হয়? না, তা ঠিক নয়, কিন্তু আপনি ছাড়া ওখানে তো অন্য কেউ আর। আমার কিন্তু মনে হয় ওগুলো আপনার মাটি নিয়ে গেছে। মাটি?
আচ্ছা আপনি তো বললেন যে মাটি নাকি এসেছিল আপনার নতুন মুভির গল্প শুনতে, হতে তো পারে ওর বন্ধু বান্ধবকে শোনানোর জন্য নিয়ে গেছে। হ্যাঁ হতে পারে, ও সব ভুলভাল বন্ধু বান্ধবরাই ওর মাথাটাকে একবারে চিবিয়ে খাচ্ছে। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনার কাছে আপনার মেয়ের এই ফ্রেন্ড সার্কেলটা একদম পছন্দ নয়, তাই না? দে আর নট হার কাপ অফ টি। সিস্টার, সিস্টার, আমার মাটির মধ্যে না অসম্ভব রকমের একটা স্পার্ক আছে, স্পার্ক। আমার শুধু ভয় হয় সঙ্গ দোষে ও মন্দ না হয়ে যায়। না না না, তা কেন হবে? দেখুন এখনকার ছেলেমেয়েরা আসলে বড্ড একা, তো ওরা তো বন্ধু খুঁজবেই, এতে তো আমি অন্যায় কিছু দেখতে পাই না। আর তাছাড়া আপনার মাটি তো আপনার অবাধ্য নয় মিস্টার মুখার্জি, ছেলেমেয়েরা বড় হলে ওদের একটু স্বাধীনতা দিতে হয়। আমার মাটি যথেষ্ট স্বাধীন, যথেষ্ট, তাই বলে মিস্টার মুখার্জি, আমরা বাবা মারে না সবসময় ভাবি যে আমাদের ছেলেমেয়েরা সব থেকে সেরা হোক, কিন্তু দেখুন আমরা চাইলে তো সেটা হবে না। ওদের মধ্যে কতটুকু ক্ষমতা আছে সেটা তো আমাদের বুঝতে হবে। আচ্ছা আছে, আমার মাটির মধ্যে, আমার মাটির মধ্যে সেই ক্ষমতা আছে, কিন্তু ও সেটাকে কাজে লাগালো না। এটাই সবচেয়ে আমার বড় যন্ত্রণার কারণ। আচ্ছা ঠিক আছে, বাদ দিন বাদ দিন। বলছি আপনার কি গল্পটা শেষ হয়েছে? সিস্টার, সিস্টার, আমাকে একটু একা থাকতে দেবে? ঠিক আছে, কিন্তু ওষুধগুলো তো খেতে হবে। সিস্টার প্লিজ। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। কি হলো মিস্টার মুখার্জি? আমি একটা গিরি ভয় পেয়ে গেলেন? জানলাটা বন্ধ করে দিতে বলবো? আসলে সিস্টারের কাছে শুনলাম যে আপনি আপনার নতুন মুভির জন্য একটা দারুণ গল্প লিখেছেন। বাহ, 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 বাহ। আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আমি কিন্তু আপনার একদিন শুটিং দেখতে যাব। কি আপনার শুটিংয়ে আমাকে অ্যালাউ করবেন তো মিস্টার মুখার্জি? আমাকে একদিন অপারেশন করা দেখাবেন? সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি যুবক বয়সে ভীষণ শখ ছিল সিনেমা শুটিং দেখার। আপনাকে হাতের কাছে পেয়ে গেলাম, তাই আর লোভ সামলাতে পারলাম না, বলেই ফেললাম। ওকে ওকে, হাই অ্যাপোলজাইজ। আমার মাটি কোথায়? মাটি কি লাভ হলো কে আমার থেকে বিচ্ছিন্ন করে? মাটি তুমি মৃত্তিকা? হ্যাঁ মৃত্তিকা। ও হ্যাঁ, ও তোমায় ফোন করেছিল। হ্যাঁ, ও আজ সন্ধ্যাবেলা এখানে আসবে বলছিল, তাই না সিস্টার? হ্যাঁ হ্যাঁ, আমরাই বারণ করলাম, বললাম যে এইরকম বৃষ্টি ভেজা ওয়েদারে একা একা ড্রাইভ করে তোমার এখানে আসাটা একদম ঠিক হবে না। কি ঠিক করিনি বলুন? অ্যাকচুয়ালি মিস্টার মুখার্জি, বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এইরকম বৃষ্টি ভেজা ওয়েদারে চাকা স্কিড করে না না না, এরকম ভয়ানক ওয়েদারে তো না বেরোনোই ভালো। কিন্তু অস্থির ছবি, ল্যাপটপ, ভিডিও ক্লিপিংস, এগুলো কিছু কিছু পাচ্ছি না কেন? ওগুলোর কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়ে গেছে। কাল সকালেও যখন এখানে আসবে তখন এগুলো সঙ্গে করে নিয়ে আসবে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন? এই দেখুন না, আপনার মেয়ে মৃত্তিকা আমায় ফোন করে বললো যে আপনি নাকি আপনার নতুন মুভির জন্য একটা দুর্ধর্ষ গল্প লিখেছেন, যার কেন্দ্রীয় চরিত্রে মৃত্তিকা মুখার্জি অভিনয় করবে। Am I right or wrong? Absolutely right. Absolutely right. আমার মাটি তাহলে রাজি হয়েছে বলুন। ভীষণ মুডি হয়ে জানেন তো, ভীষণ মুডি। আপনারই মেয়ে তো বসায়। আমার মাটি রাজি। তা বলছে বসে মুখার্জি, একটু কফি চলবে নাকি? কফি? হ্যাঁ কফি। সিস্টার, আমার মাটি রাজি। মিস্টার মুখার্জি, আমি কিন্তু আপনার অনেক ফিল্ম দেখেছি। হ্যাঁ, যদিও প্রফেশনাল কারণে এখন খুব বেশি সিনেমা থিয়েটার দেখার সুযোগ পাই না, তো ওই আপনার ছবিগুলো কিন্তু আমি দেখার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আপনার ফিল্মের গল্প, চিত্রনাট্য এগুলো কি আমারই? ওকে ওকে। আচ্ছা, আপনার এই নতুন ফিল্মের গল্পটা কি? আই মিন সাবজেক্ট। মানে দেখুন, যে ছবিতে মৃত্তিকা মুখার্জি অভিনয় করবে তার সাবজেক্ট তো আর যেমন তেমন হতে পারে না। জেনারেশন গ্যাপ, আমরা এবং আমাদের সন্তানেরা, তার মাঝখানে একটা দীর্ঘ সময়, একটা ফাঁকা জায়গা। না তো আমরা কভার করে এগিয়ে যেতে পারি, না আমাদের সন্তানরা কভার করে পিছিয়ে আসতে পারে। Am I right or wrong? Absolutely right. আমরা চাই আমাদের সন্তানেরা আমাদের চোখ দিয়ে এই পৃথিবীটাকে দেখুক, আর আমাদের সন্তানরা চায় আমরা তাদের মতো করে পৃথিবীটাকে অনুভব করি।
এম আই রাইট স্যার? রাইট। আর আমরা তাদের ছাড়তে পারি না বলেই শুরু হয় নতুন নতুন গল্প, নতুন নতুন ঘটনা। আমার গল্পটা একটা সেরকমই। মাহারা মেয়েকে নিয়ে বাবা স্বপ্ন দেখে তার মেয়ে একদিন দর্শনের একজন হবে, জগৎজোড়া নাম হবে, যশ হবে, খ্যাতি হবে। তাই ঝিনুকের মতো মুক্তটাকে আগলে রাখতে চায়। আর এখান থেকে শুরু হয় বাবা এবং মেয়ের মধ্যে একটা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট। বাবার মধ্যে একটা ভয়, একটা অনুশোচনা ক্রমশ দানা বাঁধছে। মেয়েটা কোন বিপদ হবে না, মেয়েটা বিপদে পা বাড়াবে না। চারিদিকে হিংস্র পশুর দল দাঁত নখ বের করে বসে আছে ছোট্ট শাবকটিকে শিকার করার জন্য। মেয়ে কিন্তু বাবার এই অনুসরণটাকে বুঝতে পারে। সে মনে করে তার বাবা ভীষণ রকমের পজেসিভ, অর্থোডক্স। এবং মেয়ের মধ্যে নিশ্চয়ই ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না, তাই একে অন্যকে বুঝতে পারি না, কোনো ঘাটতি ছিল না। মেয়ে যেমন বাবাকে চোখে হারাতো, তেমন বাবাও ছিল মেয়ে অন্তঃপ্রাণ। তাহলে এটা কিন্তু কোনো সাময়িক ঘটনা। সিনেমা থেকে দেখা যাবে যে একে অন্যের ভুল বুঝতে পারছে এবং মধুরেণ সমাপয়। এম আই রাইট অর রং? রং, টোটালি রং। সমাপয়টা মধুরেণও ছিল না। মধুরেণও করা গেল না। ফার্স্ট সিন অফ দ্য ফিল্ম, ঝড়ের রাত। লং শটে দেখা যাবে বৃষ্টি ভেজা পাহাড়, তার মাঝে পাহাড়ি রাস্তা একে বেঁকে ছোট্ট হোয়াইট চেন প্রবল গতিতে ওপর থেকে নিচে দেখলে তো দেখা যায় যে উৎপাট ভাবে গাড়িটা নিয়ে বেরোচ্ছে। বোঝা যাচ্ছে চালকের হাত খুব একটা নিপুণ নয়, কেমন যেন পাগলের মতো নিয়ে গাড়িটা বেরোচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে পেছন থেকে তাড়া করেছে আর সে প্রাণপণ পালাবার চেষ্টা করছে। অথচ লং শটের ধারে কাছে অন্য কোনো গাড়ি নেই। ক্যামেরা এগিয়ে আসে গাড়িটার দিকে, মিড কোর্স গাড়ির ওয়াইপার প্রাণপণ চেষ্টা করছে বৃষ্টির জল সরাতে। ড্রাইভারের মুখ স্পষ্ট নয়। কাট্টু, এটা ট্রাক হাই স্পিডে সেই রাস্তা দিয়ে উঠে আসছে। ট্রাক ড্রাইভারের ক্লোজ শট, হাত দিয়ে চোখ রাখছে। বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত, ঘুমে চোখ বুঝে আসছে, তবু বারবার স্টিয়ারিং হয়ে সতর্ক হওয়ার চেষ্টা করছে। কাট্টু এবারে ট্রেনটা একটু সামনে নিয়েছে, কিন্তু গতি প্রবল বেড়েছে। প্রবল বেগে একটা কঠিন বাঁক পেরিয়ে গেল। তারপর একটা ব্যান্ডের ওপাশ থেকে হঠাৎ দেখা যাচ্ছে একটা ট্রাক দ্রুত গতিতে হাই স্পিডে সেই রাস্তা দিয়ে উঠে যাচ্ছে। ট্রাক ড্রাইভার দেখে এটা হোয়াইট চেন এলোমেলো গতিতে তার দিকে এগিয়ে আসছে। ট্রাক ড্রাইভার কন্ট্রোল করার চেষ্টা করছে, ট্রেনটা ট্রাককে পাশ কাটিয়ে বেরোবার চেষ্টা করে, বাট ইট লুজেস কন্ট্রোল। সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাককে আর শূন্যে উঠে যায়। কাট টু স্লো মোশন, ট্রেনটা শূন্যে পাক খেতে 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 ছিটকে পড়ে পাহাড়ে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না পায় না। সেই গাড়িটার ভেতর আপনার ফিল্মের নায়িকা ছিল মিস্টার মুখার্জি? হ্যাঁ, না এসে পারলাম না। ওদিকে সবাই কেক মোমবাতি সাজিয়ে তোর জন্য ওয়েট করছে, অথচ তোর কোনো পাত্তাই নেই। তোর ওই নেকা নেকা স্যাড সং বন্ধ কর আর চল কই। না রে আয়ুষ, আমি যেতে পারবো না। হোয়াটস এ প্রবলেম ইয়ার? ড্যাডা যেতে দেবে না রে। ও বুঝেছি, অন্য কোথাও পার্টি থ্রো করছে না, और हम बेचारा लोग बात। মামুনি চলে যাওয়ার পর থেকে আমার জন্মদিনটা বড় করে সেলিব্রেট করা হয় না। অবশ্য আমার যদি কোথাও যেতে ইচ্ছে করে বা কিছু খেতে ইচ্ছে করে আমি সবই পাই, কিন্তু শুধুমাত্র আমার ড্যাডার সাথে। কিছু মনে করিস না মৃত্তিকা, দেখ তোর ডেটা পাবলিকটা না মাইরি কিন্তু কিছু করে টাইম আছে। আয়ুষ,
আমার সামনে আমার ড্যাডাকে নিয়ে কেউ খিল্লি ওড়াতে আমি সেটা একদম পছন্দ করি না। ওকে আই অ্যাপোলোজাইজ। আচ্ছা শোন, আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো, তুই চল। তাতে কোনো লাভ হবে না রে। আপনি সেটা তো আমার টেনশন। বাইক নিয়ে এসেছি উইথ এন আওয়ার, আমি নিজে এসে তোর ড্যাডার কাছে তোকে পৌঁছে দিয়ে যাবো। আপ তো চল মেরি মা। তুই কেন বুঝতে চাইছিস না বলতো? ড্যাডা কিছুতেই রাজি হবে না। উফ, আজব মাল তো। আচ্ছা দেখ, একদিন না হয় তোর ড্যাডার ইচ্ছের বিরুদ্ধে গেলি। বাবা মায়ের ইচ্ছেটাকে সম্মান করাটা আমাদের যেমন উচিত, ঠিক তেমনি বন্ধু বান্ধবদের দুঃখী না করাটা আমাদেরই কর্তব্য। বাই দ্য ওয়ে, তোর সেই পূর্ণমো ড্যাডা এখন কোথায় রে? জানি না, মনে হয় কোথাও বেরিয়েছে। ইয়েস, ফাটাফাটি। হ্যাঁ দেখ, সেই ভদ্রলোক ফিরে এসে তোকে দেখতে না পেয়ে একটু রেগে যাবেন ঠিকই, কিন্তু তুই যখন ফিরে এসে তোর ড্যাডাকে জড়িয়ে ধরে একটু নেকিয়ে বলবি সরি ড্যাডা, দেখবি একেবারে তোর বাবা রাগের বরফ বলে জল হয়ে গেছে। এসব ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে ভাই। না রে, আমি পারবো না, আমি সত্যি পারবো না। আজ পর্যন্ত আমি আমার ড্যাডার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিনি। দেখ শোন, ইমিডিয়েট তোর নামটা বদলে ফেলতো। মানে? হ্যাঁ, কারণ মাটি কখনো কংক্রিটের জঙ্গলে বন্দি থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, তোর কখনো মনে হয় না এই চার দেওয়ালের বদ্ধ জগতের বাইরে অনেক বেশি অক্সিজেন পাওয়া যায়? ইচ্ছে করে না মুক্তির শ্বাস পেতে, খোলা আকাশে মুক্ত পাখির মতো ভেসে বেড়াতে, শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে? বল বল, ইচ্ছে করে না মাটির কাছে যেতে? হ্যাঁ হ্যাঁ রে, খুব ইচ্ছে করে। তবে চল বেরিয়ে পড়ি। ওয়ারেও আমার ড্যাডা। জানি তো, ওনাকে চিনবো না? হ্যালো আঙ্কেল, আই এম আয়ুষ রায় চৌধুরী। আমি আর মৃত্তিকাকে কলেজে আর কোচিংয়ে পড়ি। এখানে কি মনে করে? মৃত্তিকাকে নিয়ে যেতে এসেছি কোথায়? আমাদের কোচিনে। সেখানে সকলের বার্থডে সেলিব্রেট করা হয়, একেবারে চাঁদা দেবো, বেশি কিছু না। মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয় আর কি। আমার মেয়ের জন্মদিন পালন হবে চাঁদা পুজো। আজকের দিনে ওর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এভাবে বলবেন না স্যার, ওর সমস্ত বন্ধু বান্ধবরা কোচিনে ওয়েট করছে। তাছাড়া মৃত্তিকাও চায়। মৃত্তিকা কি চায় না চায় সেটা বড় কথা নয়, বড় কথা আমি কি চাইছি। আমি কেমন বাবা আপনি, যার কাছে নিজের সন্তানের ইচ্ছে অনিচ্ছেগুলো সব ভ্যালুলেস? হোয়াট? কতটুকু বয়সে তোমার ছোটরা, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমাকে শোনো, মৃত্তিকা কোনো এলিতেলির মেয়ে নয়, মিস্টার মল্লার মুখার্জির একমাত্র মেয়ে। আশা করি ডিফারেন্সটা তুমি ভালো করে বুঝতে পারছো। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের অপমান করছেন। Good. বুঝতে পারছো তাহলে সেটা? তাহলে শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত কেন হচ্ছ? প্লিজ দরজাটা ওদিকে। জানি স্যার, সেটাতেই তো এসেছি। যদি কিছু মনে না করার একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার মেয়ে বলেই মৃত্তিকাকে অন্যদের থেকে আলাদা? ইয়েস, অফ কোর্স। সেদিক থেকে চিন্তা করলে আমিও কিন্তু একটু আলাদা। আমার বাবা একজন নাম করা অন্তর্ভুক্ত চিন্তক। আমাদের বাড়িতে প্রচুর বিদগ্ধ মানুষজন আছেন, সকলেই তাকে এক ডাকে চেনেন। কিন্তু আমার বাবা কখনোই চান না আমি ওনার নামের জন্য বড় হই। আর ঠিক ঠিক সেই কারণেই আমি আমার বাবাকে প্রচন্ড শ্রদ্ধা করি। বাই দ্য ওয়ে মৃত্তিকা, আমরা কিন্তু সকলেই তোর জন্য ওয়েট করবো, প্রয়োজনে সারা রাত। চলি স্যার। মাই ডিয়ার লিটল বিউটি কুইন, তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে মা। ওকে ওকে ওকে, আমি কিউ দিচ্ছি। তোমার ফেভারিট কালার কি? হোয়াইট। এবার বলো দেখি সারপ্রাইজটা কি? বলে না তো? ইওর ফেভারিট হোয়াইট চেয়ার তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। কাম অন, দেখতে এসো, কাম অন কাম অন কাম অন। তুমি আয়ুষকে এভাবে কেন অপমান করলে দাদা? অপমান? আসলে জানিস না, ঘরে ঢুকে যখন দেখলাম সেটা তোর ওই গাল দুটো ধরে তোকে সব ফুলফাল বোঝাচ্ছে, আমার মাথাটা একদম বিগড়ে গেল। আচ্ছা আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস যে আমার কথা সেটা ভীষণভাবে হার্ড হয়েছে? ওকে ওকে, আমি না হয় ফোন করে সরি বলে দেবো। তুমি ওকে ফোন করে সরি বলবে? হ্যাঁ। তুমি সত্যি বলছো? আরে তোর ড্যাডা কি তোকে কখনো মিথ্যে বলে রে মা? কখনো না। না না দাদা, তোমাকে সরি বলতে হবে না। আচ্ছা। আমি আয়ুষকে বুঝিয়ে বললেই হবে। সব মিটে গেল। ভালো ছেলে, কিচ্ছু মনে করবে না। তাহলে আমি এখন যাই দাদা। কোথায় যাবি? কোচিনে। ও যদি সত্যি সারা রাত আমার জন্য ওয়েট করে। তুই কি পাগল হয়ে গেলি রে মা? তাছাড়া বাইরে দেখ কেমন গুমট হয়ে আছে, যে কোনো মুহূর্তে প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে যেতে পারে। না মা না, আজকের দিন আমি তোকে বাইরে যাওয়ার কোনো রকম পারমিশন দিতে পারি না। কিন্তু ওরা যদি সত্যি। আচ্ছা এক কাজ কর না, বরং ওই ছেলেটা কি যেন নাম বললি? আয়ুষ। ওকে বরং ফোন করে বলে দে কাল সবাই মিলে এখানে চলে আসো। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি নিজে হাতে করে নেব। কাল সবাই মিলে তোর বার্থডেটাকে আমরা একেবারে সুপার সুপার করে সেলিব্রেট করব। না তা হয় না দাদা। আজ যদি আমি না যাই তাহলে ওরা কেউ কোনোদিন আমার সাথে কথা বলবে না।
আচ্ছা এক কাজ করলে হয় না? কি বল? তুমি চল না এই, দাদা, আমি আমাকে যাবো। নিয়ে। না, শোন, কোনো আমি যেতে পারি সমস্যাই না। থাকবে না। মাটি, আমি যেতে পারি না। শোন না, শোন না, চলো মাটি। দাদা, ওরা মাটি, বোঝার চেষ্টা কর, মাটি। দাদা, চলো। মাটি, সরি, তোমাদের তোমার পজিশনটা, তোমার বাবার পজিশনটা মাঝে মধ্যে ভুলে যাও মাটি। প্লিজ 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 আমাকে আমাকে একটু বোঝার চেষ্টা করো। কামান, হ্যাঁ, স্যার, সরি বলছিস? এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি সত্যি মাঝে মাঝে ভুলে যাই যে তুমি একজন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফেমাস ফিল্ম ডিরেক্টর। আমি সত্যি বোকার মতো ভাবতে থাকি তুমি শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার। আরে মা, তুই তো ঠিকই ভাবিস, আমি তো সত্যি তোরই দেখ দেখ মাটি। মানে দেখ, আমরা ইচ্ছা করলে সবটা করে উঠতে পারি না। আমাদের জীবনেও সত্যিকারের একটা আড়ালের প্রয়োজন আছে। দেখ মা, তুই যদি আর 4-5টা ছেলেমেয়ের মতন সবার সাথে খোলামেলা ভাবে মেলামেশা করিস, তাহলে আমি যে তোকে প্রমোট করতে পারবো না। ডোন্ট টাচ মাটি, তুই কি বলছিস এসব আমাকে? ইউ আর এ পসেসিভ। কি বলছিস এসব আমাকে? আমাকে বলছিস? তুমি একজন পসেসিভ ম্যান। তুমি আমার জীবনটাকে হেল্প করে দিচ্ছ। প্লিজ প্লিজ আমার লাইফ থেকে সরে দাঁড়াও। মাটি, 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 You hypocrite! You double-faced man! আমাকে বলছিস না? তুমি চাইছো আমাকে সম্মান আমাকে? তুমি তুমি আমাকে আমার বন্ধু বান্ধবদের সাথে মিশতে দাও না, কোনো পার্টিতে, স্কুল কলেজে কোনো সোশ্যাল ইভেন্টে পার্টিসিপেট করতে দাও না। শুধুমাত্র দু রাত বাড়ির বাইরে থাকতে হবে বলে তুমি আমাকে কলেজ এক্সকারশনে পর্যন্ত যেতে দাওনি। সেই তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ হিরোইন হওয়ার। I hate you, Dada! I hate you and I hate your feet! মাটি! তারপর কি হয়েছিল মিস্টার মুখার্জি? সে প্রথম বাবা তার মেয়ের গায়ে হাত তুলেছে। মেয়েটি কোনো প্রতিবাদ করেনি, কোনো শব্দ করেনি, শুধু দৌড়ে গিয়ে ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপর একটু বাদে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, সাথে সাথে দমকা হাওয়া। তারপর বাবা ভাবলো সে ঠিক কাজ করেছে। এরকম ভয়ানক ওয়েদারে তার মেয়েকে বেরোতে না দিয়ে সে ঠিক কাজ করেছে। কিন্তু হঠাৎ একটা গাড়ির বাবাটি ছুটি বের করে গিয়ে দেখে তার মেয়ে এরকম একটা ভয়ানক ওয়েদারে তার বাবার বাবা গেট করা গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। মাটি, মাটি যাস না, মাটি, মাটি দাঁড়া, মাটি। গল্পটা আমি আগে আমার মাটিকে বলবো, তার আগে আমি কাউকে বলবো না। Life is a battlefield and you have to face every bullet. জীবনের রণক্ষেত্রে প্রতিটা গুলির মুখোমুখি হওয়ার নামে জীবন। আপনারই একটা ফিল্মের ডায়লগ মিস্টার মুখার্জি, সত্যের থেকে পালিয়ে বাঁচা যায় না। কে চাইছে সত্যের থেকে পালিয়ে বাঁচতে? আপনি চাইছেন। আমি তো বলছি মাটি আজ আসবে, মাটি তার জন্মদিন। মিস্টার মুখার্জি, আপনি খুব ভালো করে জানেন যে আপনার মৃত্তিকা কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না। কি বাজে কথা বলছেন? Because মৃত্তিকা is no more. মৃত্তিকা মারা গেছে। She is dead! কোনো পাহাড়ি রাস্তায় নয় মিস্টার মুখার্জি, একদম সমান উল্টোদিক থেকে প্রবল বেগে ছুটে আসা ট্রাকটাকে মাঝ করতে হবে। আর তাল সামলাতে পারলে ওই ছোট্ট গাড়িটা সোজা দিয়ে ধাক্কা মারে ট্রাকটাকে, আর সোজা ঘুমনে উঠে যায়। শূন্যে একবার দুবার ঘুরে ডিভাইডারের উপর আছে এবারে উল্টে যায়। গাড়ির কাজ গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ে রাস্তায়। গাড়ির ভেতর থেকে লাল তাজা রক্ত এসে মিটিয়ে দেয় বৃষ্টি ভেজা হাগর থেকে। আকাশে তখন বাজে শব্দ, ঝিরিঝিরি বৃষ্টি। তারপর বৃষ্টি আরো বাড়ছে, প্রবল বেগে, আরো বৃষ্টি। এই তো মিস্টার মুখার্জি, আপনার সবকিছু মনে হয়ে যাচ্ছে। লোকের অন্য, হ্যাঁ, পুলিশের গাড়ি, তারপর অ্যাম্বুলেন্সের ফ্লাশিং লাইট। এক্স্যাক্টলি। অসহ্য সুরে সাইরেন।
হসপিটাল ইমার্জেন্সি। বৃষ্টি শুনে টলিটা আওয়াজ করে ছুটে চলেছে। অপারেশন থিয়েটার, অক্সিজেন মাস্ক, ডিফিব্রিলেটর হাতে ডক্টর, ডিফিব্রিলেটরের সঙ্গে বারবার কেঁপে উঠছে আমার মাটির শরীরটা। মনিটরে সবুজ লাইন, তারপর ফ্ল্যাট। ওকে মিস্টার মুখার্জি, ওকে, কুল ডাউন, প্লিজ কুল ডাউন। সিস্টার, একটা ঘুমের ইঞ্জেকশন রেডি করুন, কুইক। ঘুম আসে না ডক্টর, কোনো ওষুধেই আজ আমার আর ঘুম আসে না। চোখের সামনে শুধু ওই একটাই দৃশ্য বারবার ভেসে ওঠে। একটা অরফ্যান হোমের করিডোর। আমি আর আমার স্ত্রী ঋত্বিকা প্রবেশ করি একটা ঘরে। এক মহিলা বেসনের থেকে তুলে আনে একটা ফুটফুটে জীবন। কি সুন্দর, কি মিষ্টি। বাড়ি দেয় আমার স্ত্রী ঋত্বিকার দিকে। কিন্তু তার আগে কোলে তুলে নিয়ে আমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে এক মায়াবী আলোয়। জানেন ডক্টর, আমার স্ত্রী সেদিনও বলেছিল আমরা তো মেয়ে নিতে আসিনি, আমরা তো ছেলে নিতে এসেছি। আমি শুনিনি ডক্টর, আমি কোনো কথা শুনিনি। সেদিন ছোট্ট হাত দুটো দিয়ে আমার এই আঙুলটাকে আঁকড়ে ধরেছি। কিন্তু আমার আঙুলটা কেন ছাড়িয়ে চলে গেল আমার মাটি? ও তো বুঝলো না। বুঝলে কি পারতো আমার হাতটা ছাড়িয়ে চলে যেতে? আমার মাটি। স্যার, মিস্টার মুখার্জি কি সত্যি কোনোদিন ভালো হয়ে যাবেন? জানি না সিস্টার, তুমি নট তো হয়তো হবেন, আবার হয়তো বা অ্যাকচুয়ালি শরীরের বাইরের ক্ষত সারানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক, অয়েনমেন্ট এসব অ্যাপ্লাই করে থাকি। বাট মনের ক্ষত সারানোর কি ওষুধ তা আমার জানা নেই সিস্টার, সত্যি জানা। আসলে হিউম্যান অ্যানাটমিতে তো মনের কোনো স্থান নেই, তাই হয়তো এর কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এক্স্যাক্টলি রাইট ইউ। আচ্ছা সিস্টার, বলতে পারেন আমাদের মাটিরা আমাদের কবে বুঝবে? তোর বন্ধুদের সাথে তোর জন্মদিনটা তুই সেলিব্রেট করবি বলছিলি না? যা আজ থেকে তোর ছুটি। এখন থেকে তোর যেখানে যেতে ইচ্ছে করে, যার সঙ্গে মিশতে ইচ্ছে করে,
ইউ আর ওয়েলকাম টু ইয়োর ওন ওয়ার্ল্ড। যা মা যা, দেরি করিস না, যা। মাটি, শুধু শুধু একটা কথা মনে রাখিস রে মা, আমরা বাবা মায়েরা তোদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছি মা, অনেক অনেক স্বপ্ন। দেখিস মা, স্বপ্নগুলো যেন মিথ্যে না হয়ে যায়, কেমন? যা। মাটি, মাটি, মাটি কোথায় গেলি রে মা? আয়লা মা, আমরা দুজনে মিলে তোর জন্মদিনটাকে সেলিব্রেট করবো রে মা। মাটি, মাটি, মাটি আর লুকিয়ে থাকিস রে মা। মাটি না, মা মাটি তো আসবে না। আমি তো ওকে ছুটি দিয়ে দিয়েছি। মাটির আমার কাছে আসবে না। আমার মাটি আমার কাছে আসবে না। আমার মাটি, ওর ছুটি হয়ে গেছে, ওর ছুটি হয়ে গেছে, ওর ছুটি হয়ে গেছে, ওর ছুটি হয়ে গেছে, ওর ছুটি হয়ে গেছে। মাটি, তখন কে বলিব সেই প্রভাতে সকল খেলা করবে খেলায় আমি বলিব সেই প্রভাতে বলার জন্য অনুরোধ করবো নির্দেশককে সবার জন্য কিছু বলুন, তারপর পরিচয় করিয়ে দিন সবাই। অ্যাকচুয়ালি আমাদের এই নাটকের নির্দেশক এবং নাট্যকার যিনি গুঞ্জন প্রসাদ গাঙ্গুলি, তিনি আজকে আমাদের সঙ্গে আসতে পারেননি। আমাদের সংস্থার সভাপতি রয়েছেন শ্রী শান্ত রাহা, আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, কিছু কথা আপনাদেরকে বলা যাবে। নমস্কার। খুব বেশি পরিসর নয়, নাটক থেকে যেভাবে নাট্য উৎসবকে সার্থক করার জন্য এত সুন্দরভাবে প্রয়োজনীয়তার সঙ্গে নাটক দেখছেন এবং সহযোগিতা করছেন, তো এখানে কিছু বলার নেই। আমরা প্রথমবার এসেছি, সেটা সম্ভব হয়েছে ভবানীবাবুর আপ্যায়ন এবং প্রীতি ম্যাডামের আন্তরিকতায়। আমরা প্রথমবার এসেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা প্রচুর কষ্ট করে এসেছি, বেশ কিছু গাড়ি চেঞ্জ করে সারা দিন গরমের মধ্যে এই করে, তবু এখানে আসার পর থেকে এখানকার আমার আতিথেয়তা, আন্তরিকতায় আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আমরা ভীষণভাবে আনন্দ উপভোগ করলাম এবং খুব ভালো স্মৃতি নিয়ে আমরা ফিরব। খুব ভালো লাগলো। আমরা শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় নাটক করে থাকি, দর্শকের উপস্থিতি আমরা সেরকম ইদানিং দেখতে পাই না, কিন্তু এখানে দেখে আমরা এখানকার কথা বিভিন্ন জায়গায় বলার একটা ক্ষোভ তৈরি হলো। আমরা বলবো যে আমরা গেছিলাম অন্য জায়গায়, এত দর্শক গ্রামের মধ্যে। সত্যি প্রকৃত নাটক টিকিয়ে রাখতে গেলে আপনাদের প্রয়োজন আছে, আপনারা যেভাবে সহযোগিতা করেন এরকম একটা অত্যন্ত ভেতরে সত্যি আপনারা পরিষের যোগ্য। আপনারা এইভাবে নাটকের পাশে থাকুন, নাটক সংস্কৃতিকে
আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সকলেই জানি যে সংস্কৃতি যদি না মানে আরো বাড়িয়ে তোলা যায় তাহলে অপসংস্কৃতি আস্তে আস্তে গ্রাস করে থাকে। কাজে আমাদের এই জেনারেশন এবং পরবর্তী জেনারেশন সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য এই নাট্য সংস্কৃতির সৃজনশীলতার সঙ্গে আগে যাবে সবার ঐতিহাসিক প্রচেষ্টায়। আপনারা ভালো থাকুন, অনেক রাত হয়ে গেছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নাটক থাকুন। পরিচয় পর্বটা এক করে করে দিচ্ছি তাদের। নমস্কার, আমি অর্পিতা সরকার। নমস্কার, আমি শান্ত রায়। নমস্কার, আমি পলাশ দাশগুপ্ত। নমস্কার, আমি সুস্মিতা দাশগুপ্ত। নমস্কার, আমি মৌসুমী ঘোষ। নমস্কার, ভাস্কর দে সরকার। নমস্কার, প্রশান্ত সরকার। নমস্কার, আমি পয়তী দাশগুপ্ত। খুব ভালো লাগলো। আমরা একটু সম্মান জানাবো কাকের যুবনাট্য সংঘের পক্ষ থেকে। আর আমাদের সহযোগী সংগঠন বিশালাপুর অগ্রণী সংঘের সভাপতি আজকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন। সঙ্গে সম্পাদককে বলবো একটু সাজ তুলে দেবেন ওনাদের হাতে। আমরা রাতে যুবনাট্য সংঘের পক্ষ থেকে দেবীনগর জাগরণী কলা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক দিয়ে সম্মানিত খবর। আর সেই সঙ্গে একটা চারা গাছ বাবুকে তুলে দিতে বলবো ওনাদের হাতে। আমরা কথা দিয়েছিলাম ভালো নাটক দেখালাম। শেষের নাটক 2025 নাট্যোৎসবে আপাতত ষষ্ঠ বর্ষ দ্বিতীয় পর্যায়ের নাটক। জানি না আমরা আবার কবে মঞ্চে আসতে পারবো এই উৎসব নিয়ে। তবে আজকের মতো শেষের নাটক ছিল দেবীনগর জাগরণী বন্দি কেজন। আমরা এই প্রসঙ্গে বাবুবাবুকে কিছু বলতে বলবো। আমরা তো প্রথম থেকে বলেছি সত্যি আমরা অভিভূত। আর আমরা আছি একদম দক্ষিণবঙ্গে, আপনারা এসছেন উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসছেন। আর আমরা প্রত্যন্ত সুন্দরবনের একদম বঙ্গোপসাগরের কাছে আছি। তো স্বাভাবিকভাবে আপনারা আমাদের সঙ্গে অনেক মানে দূরত্ব অনেক বেশি। তো আমরা ভাবতে পারিনি যেহেতু উত্তরবঙ্গ থেকে কোনো নাটক দল এসে আমাদের এই দরিদ্রতম মঞ্চে আপনারা অভিনয় করবেন আমরা দেখবো, এটা সত্যি আমাদের কাছে একটা মানে আকাশ কুসুম কল্পনা বলা যায়। তো আমরা সত্যি অভিভূত। আপনাদের সমস্ত দল 3 দিন ধরে যেভাবে আমাদের মুক্ত করেছে এখানকার নাট্যপ্রেমী মানুষের, এটা আমাদের একটা বড় পাওনা। আমরা আশা করবো যেভাবে আপনারা আমাদেরকে উৎসাহিত করলেন, যেভাবে আমাদেরকে নাটক দেখার একটা নেশা জাগিয়ে তুললেন, আগামী দিনে আপনাদের সহযোগিতা আপনাদের উপস্থিতি আমরা নিশ্চিতভাবে পাবো একটু কামনা করি। আপনারা পুরো টিম যারা আছেন প্রত্যেকের জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী বছরের জন্য আমরা অপেক্ষা থাকবো। ধন্যবাদ, শুভরাত্রি। আবারও একবার ধন্যবাদ জানাবো দেবীনগর জাগরণী থিয়েটার গ্রুপের সফল কলাকুশলীকে। মঞ্চ থেকে জানাবো আজকে আমাদের নাট্যোৎসব 2025 ষষ্ঠ বর্ষ দ্বিতীয় পর্যায়ে শেষের দিন ছিল নাট্যোৎসবে এবং এটাই ছিল শেষ নাটক। দেখা হবে কালকে 10টার সময় থাকছে দুদিনের নাটকের কর্মশালা। আমরা যোগাযোগ করতে বলবো এ ব্যাপারে বিশালাপুর অগ্রণী সংঘের সম্পাদক তপন প্রধান মহাশয়ের সঙ্গে। আমরা সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। দেখা হবে কালকে আবার। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কার্তিক যুবনাট্য সংঘের পক্ষ থেকে সহযোগী সংগঠন বিশালাপুর অগ্রণী সংঘের সবাইকে ধন্যবাদ। সমস্ত দর্শক বিশালাপুরে গ্রামবাসী সবাইকে ভালো থাকবেন। দেখা হবে কালকে। শুভরাত্রি।